আমি তোমাকে রোজ একটা করে ইমেল করব। প্রমিস দাদু। পাক্কা প্রমিস। রোজ একটা করে ইমেল পাঠাবো, যাই হয়ে যাক না কেন। তোমার কখনো মনেই হবে না তুমি অ্যাটলান্টায় আছো আর দাদু দিল্লিতে। হ্যাঁ। বাবা, তুমিও আমাদের সাথে চলো না। আটলান্টাতে আমাদের কাছে সবকিছু আছে, শুধু তুমি ছাড়া। বাবা, আমার সবকিছু এখানে আছে, শুধু তোমরাই থাকো না। কিন্তু আমি কখনোই তোমাকে এখানে থাকতে বলছি না বাবা। আমেরিকা তোমার ভবিষ্যৎ, আর এই বাড়ি হচ্ছে আমার বর্তমান। বাবা, বাবা, এই বাড়িতে আর কি আছে? মায়ের কিছু স্মৃতি। শুধু স্মৃতি থাকে না, নিঃশ্বাসও থাকে, আর যারা রয়ে যায় তাদের বাঁচিয়ে রাখে। এই বাড়ি, এই পাড়া, এখানকার লোক, এখানকার গাছ আমাকে তোমার মায়ের সাথে জুড়ে রাখে। কিন্তু বাবা, আপনি তো 6 মাসের জন্য আমাদের সাথে গিয়ে থাকতেই পারেন, আর আপনার তো 10 বছরের ইউএস ভিসা হয়েও গেছে। বৌমা, আমার জীবন সায়ান্নে সূর্য যে কোনো সময় অস্ত যাবে, আর আমি পশ্চিমে অস্ত যেতে চাই না। আমি এই মাটি থেকেই বিদায় নিতে চাই। কাম অন বাবা, তুমি আগামী 20 বছর কোথাও যাবে না। ডক্টর ত্রেহান বলেছিলেন ইউ আর অ্যাবসলিউটলি ফিট। কিন্তু শুধু তোমাকে এখানে একা রেখে যেতে আমার ভয় করছে। ভয়? কিসের ভয়? জানি না বাবা, ওই জয় আর রবির ঘটনার পর একটু একটু অস্থির লাগছে। 10 মিনিট প্রাণায়াম, 10 মিনিট মেডিটেশন, দিনে 2 বার। আমার কথা বিশ্বাস করো, ভয়ের কথা ভুলে যাবে। তাহলে বাবা, আপনি যাবেন না আমাদের সাথে আমেরিকায়? নিশ্চয়ই যাবো মা, ইন্টারনেটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে। এখন পৃথিবী হাতের তালুতে চলে এসেছে, আঙ্গুলের একটা ক্লিকের ব্যাপার। আমার জন্য চিন্তা করো না, আমার কিছুই হবে না। খাওয়া যাক। হ্যাঁ, দাদু, তুমি আমার জন্মদিনে আসবে তো? আসবে তো দাদু? হ্যাঁ সোনা, আসবো। ডাবল প্রমিস? প্রমিস। বাই বাই দাদু, বাই। मैं कब से जाग रहा हूँ बस एक शहर के लिए। मैं कब से जाग रहा हूँ बस एक शहर के लिए। दिल आज उनके ही दीदार को तरसता है, दीदार को तरसता है, दीदार তোমাকে খুব মনে পড়ে। तरसता है। জীবনের পাহাড় জয় করা কারো পক্ষেই সহজ কাজ নয়। গোটা পরিবারের দায়িত্ব, সবার ভবিষ্যতের প্ল্যানিং, নিজের বয়সকালের জন্য সঞ্চয়, এই সব করার পর একজন বয়স্ক মানুষ কি চান? শান্তি, সুরক্ষা, সুখ। দিল্লির বসন্তকুঞ্জে রিটায়ার্ড প্রফেসর শাস্ত্রী জীবনের শেষ দিনগুলো নিজের স্ত্রীর সাথে কাটাবার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ওনার এই স্বপ্ন ভেঙে গিয়েছিল। 2 বছর আগে ওনার সবচেয়ে ভালো বন্ধু, ওনার জীবন সঙ্গিনী, ওনার স্ত্রী হঠাৎই মারা যান, আর ফেলে রেখে গিয়েছিলেন একটা স্মৃতির চাদর, যা একাকিত্বের শীতলতার সাথে লড়াই করতে শাস্ত্রীবাবুকে সাহায্য করছিল। শাস্ত্রীবাবু যোগ, মেডিটেশন আর সৎসঙ্গের মাধ্যমে নিজের মানসিক স্থিতি বজায় রেখেছিলেন। উনি আমেরিকায় নিজের ছেলের সাথে থাকার সুযোগকে দোরগোড়া থেকে প্রত্যাখ্যান করেছিলেন, আর সেই দোরগোড়ায় কড়া নাড়ল ভাগ্যের এক ভয়ঙ্কর পরিহাস। শাস্ত্রীবাবু একা ছিলেন, একদম একা আর অসহায়।
জেঠু, 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 জে- হাই অরুণ, বাবা কেমন আছে? সচিনদা, তুমি এক্ষুনি চলে এসো। আসলে জেঠুর জেঠুর মৃত্যু হয়ে গেছে সচিনদা। হোয়াট? দাদা, আমার মনে হচ্ছে কেউ অ্যাটাক করেছিল। জেঠুকে খুন করা হয়েছে। ও মাই গড! দাদা, আমি পুলিশকে ডাকছি, তুমি শুধু এক্ষুনি চলে এসো। দেখুন মিস্টার শাস্ত্রী হচ্ছেন আমার জেঠু। ওনার ছেলে সচিন আমেরিকার আটলান্টায় থাকে। আজ সকালে হঠাৎ 8টা নাগাদ সচিনদা ফোন করে বলল যে জেঠুর মোবাইল ফোন সুইচ অফ আছে, আর ল্যান্ডলাইনে রিং তো হয়ে যাচ্ছে, কিন্তু কেউ ধরছে না। তাইও আমাকে বললো যে যা গিয়ে দেখ ব্যাপারটা কি। স্যার, যখন সকালে আমি এখানে পৌঁছলাম তো আমি দেখলাম যে প্রফেসর শাস্ত্রী এখানে একা থাকতেন? হ্যাঁ, জেঠিমা 2 বছর আগেই মারা গেছেন। ওনার ছেলেকে খবর দিয়েছেন? হ্যাঁ, ও কাল সকালেই চলে আসবে। সাতবার স্ট্যাব করেছে, কয়েকবার কুকরি দিয়ে তো কয়েকবার কাঁচি দিয়ে। প্রফেসর শাস্ত্রীকে যখন অ্যাটাক করেছিল উনি তখন হয়তো বাইরে থেকে ফিরেছিলেন, কারণ এই মাটি কোনো মাঠের মনে হচ্ছে। স্যার, দরজা ভাঙার কোনো চিহ্ন নেই, তার মানে খুনিরা জোর করে ঘরে ঢোকেনি হয়তো। মনে হচ্ছে চেনাশোনা কোনো লোক। ডাক্তারবাবু, এনার মৃত্যু কটার সময় হয়ে থাকবে? এই ধরুন কাল বিকেল 5টা থেকে 6টার মধ্যে। এটা তো নেপালি কুকরি। আর স্যার, এই কাঁচিটাও বাড়িতে ব্যবহারের মনে হয় না, এটা কোনো বিউটি পার্লার বা সেলুনের কাছে মনে হচ্ছে স্যার। রাইট। দেব, একটা কাজ করো, স্যার। গোটা কলোনির সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসাবাদ করো, প্রফেসর শাস্ত্রীর ব্যাকগ্রাউন্ড চেকিং করাও। ইনি কেমন মানুষ ছিলেন, কেমন প্রফেসর ছিলেন, এনার লাইফ হিস্ট্রির পুরো ডিটেলস খবর আমায় এনে দাও। ইয়েস স্যার। নতুন দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় কয়েক বছর ধরে অপরাধের মাত্রা বেড়ে গেছে। অনেকগুলো ভয়াবহ খুন, ডাকাতি আর চুরির রিপোর্ট জমা পড়েছে। এর ফলে এলাকার সুরক্ষা ব্যবস্থার উপর একটা বিশাল প্রশ্নচিহ্ন এসে পড়েছে, বিশেষ করে সেই ক্রাইমগুলোর সম্পর্কে যেগুলো সিনিয়র সিটিজেন্সদের সঙ্গে হচ্ছে। হ্যাঁ স্যার, জেঠুর সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু ব্যস্ত জীবনের জন্য সবসময় দেখা করতে পারতাম না। এই প্রফেসর শাস্ত্রীর যে বাড়িটা, এটা কি উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন নাকি? না না স্যার,
আসলে উত্তরাধিকার সূত্রে আমরা কিছুই পাইনি। ওই বাড়ি দাদা নিজের রোজগারের টাকায় কিনেছিল। যদি আপনি ভেবে থাকেন যে আমাদের মধ্যে কোনো মনোমালিন্য ছিল, কোনো লড়াই ঝগড়া ছিল, তাহলে আপনি ভুল ভাবছেন। স্যার, মনে হচ্ছে এটা চোরেদের দলেরই কাজ। চোর চুরি করে আর পালিয়ে যায়, কিন্তু এই লোকগুলো তোমার জেঠুর জন্য অপেক্ষা করছিল। খুন করার পর চুরি করেছে। চোর এরকম করবে না। স্যার, এমনিতে ওই এলাকায় সিকিউরিটি তো আছে, সব গার্ডদের কাছে রাইফেলও আছে, কিন্তু কারোর কাছেই কুকড়ি নেই। আমি সমস্ত গার্ডের ব্যাকগ্রাউন্ড চেক করেছি স্যার, কিন্তু তেমন কিছু পাওয়া গেল না স্যার। বসো। প্রফেসর শাস্ত্রীর ব্যাকগ্রাউন্ড রিপোর্ট? উনি রিটায়ার্ড গভর্নমেন্ট কলেজের প্রফেসর ছিলেন। 2003-এ রিটায়ার করেন আর 2008-এ ওনার স্ত্রী মারা যান। কিভাবে? হার্ট অ্যাটাকে। তখন থেকেই একাই থাকতেন, কিন্তু স্যার সিনিয়র সিটিজেন রেজিস্টারে ওনার নাম নেই। অদ্ভুত ব্যাপার, একা থাকতেন অথচ সিনিয়র সিটিজেন রেজিস্টারে ওনার নাম নেই। বুঝতে পারি না এরকম শিক্ষিত লোকেরা এতটা দায়িত্বজ্ঞানহীন হন কি করে। ধরলাম বৃদ্ধ বয়সে উনি ভুলে গেছেন, কিন্তু ওনার ছেলে, সে তো ওনার নাম রেজিস্টার করাতে পারতো। স্যার, প্রফেসর শাস্ত্রীর মোবাইল সুইচড অফ বলছে। আমি ওটাকে সার্ভিলেন্সে দিয়ে দিয়েছি। খনিরা এতক্ষণে মোবাইলটাকে বিক্রি করে দিয়েছে। এখানে কাছেই একটা নারায়ণদের মেডিটেশন সেন্টার আছে। প্রফেসর শাস্ত্রী ওখানের মেম্বার ছিলেন। আমি ওখানে অনেককে জিজ্ঞাসাবাদ করেছি, সবাই বললেন প্রফেসর শাস্ত্রী বিকালে ওখানেই ছিলেন। মেডিটেশন সেন্টার থেকে উনি বাড়ি ফেরেন, তখনই ওনাকে অ্যাটাক করা হয়, তারপর বাড়িতে ডাকাতি করে। এখন স্যার কি আর কত টাকা ডাকাতি হয়েছে সেটা তো তখনই জানা যাবে যখন প্রফেসর শাস্ত্রীর ছেলে আমেরিকা থেকে এখানে ল্যান্ড করবে। আমাদের কাল সকাল অবধি অপেক্ষা করতে হবে। বাবা এটিএম কার্ড নিয়ে খুব সমস্যায় পড়তো, তাই বাড়িতে সর্বদাই ক্যাশ রাখতো, যেটা নেই। আর মোবাইল ফোন আর ল্যাপটপও নেই। আলমারিগুলোকে চাবি দিয়ে খুলেছে। আর এই অ্যাটাকটা হয় যখন আপনার বাবা বাইরে থেকে ভেতরে ঢুকেছিলেন। আমাদের সন্দেহ হচ্ছে কোনো চেনা জানা লোকই এটা করেছে। এ আপনি কি বলছেন স্যার? আমার বাবা নিরীহ লোক ছিলেন, উনি গান্ধীবাদী ছিলেন, উনি একজন প্রফেসর ছিলেন। ওনার সাথে কার কি শত্রুতা থাকতে পারে? একতরফা ভালোবাসার মতো একতরফা শত্রুতাও হয়। এই ধরনের শত্রুতা গোপন থাকে। এখানে চুপি সারে শত্রুকে মেরে ফেলা হয়। চুরি অবশ্যই হয়েছে, কিন্তু যারা করেছে তারা শুধু চোর নয়। যদি শুধু চোর হতো তাহলে বাড়িতে ঢুকতো, চুরি করতো আর পালিয়ে যেত। এই লোকগুলো আপনার বাবার অপেক্ষা করছিল, ওনাকে মারার প্ল্যান করে এসেছিল, হাতিয়ার সঙ্গে নিয়ে এসেছিল। ওনার এখানে একা থাকাটা আমার একদম পছন্দ ছিল না। অনেকবার ওনাকে বলেছিলাম যে আমাদের সাথে আটলান্টাতে গিয়ে থাকতে, কিন্তু উনি আমার কথা শুনতেনই না। আচ্ছা, আপনার মায়ের মৃত্যু 2008-এ হয়েছিল? হ্যাঁ, মৃত্যু তো মায়ের হয়েছিল, কিন্তু বাবা শেষ হয়ে গিয়েছিলেন।
উনি 12 ঘন্টার বেশি ভেন্টিলেটরে আছেন, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না। আপনারা কোনো আশা রাখবেন না। এই বাড়িটা ছিল সেই স্বপ্ন যেটা বাবা আর মা একসাথে মিলে দেখেছিল। স্বপ্ন তো সত্যি হয়েছিল, কিন্তু মা মাঝপথেই বাবাকে একা ফেলে চলে গেলেন। তার মানে গত 2 বছর ধরে আপনার বাবা এই বাড়িতে একদম একা থাকতেন। উনি নিজেকে কখনো একা ভাবতেন না। উনি মায়ের স্মৃতিকে ওনার নিঃশ্বাস ভাবতেন। গত 2 বছর ধরে যত আত্মীয় আপনার বাবার টাচে ছিলেন, আমার তাদের লিস্ট চাই। আর আপনি যা কিছু জানেন আমায় বলুন। গত 2 বছরে যা যা ঘটেছে আমার তার প্রত্যেকটা ডিটেল চাই। এমনিতে তো উনি একাই থাকতেন, কিন্তু 2009-এ উনি 2জন স্টুডেন্টকে উপরের ঘরটা ভাড়া দিয়েছিলেন। টাকার জন্য না, শুধু নিজের একাকিত্ব কাটাবার জন্য। বলুন। আমি আপনার বিজ্ঞাপন দেখলাম পেইং গেস্টের জন্য। এ হচ্ছে আমার ছেলে জয়, আইআইটি এন্ট্রান্সের প্রস্তুতি নিচ্ছে। ভালো কথা। বাবা, তুমি কোনো কোচিং ক্লাসে জয়েন করেছো? হ্যাঁ, এই কাছেই সাকসেস টিউটোরিয়ালস। গুড। তা আপনারা কোথায় থাকেন? ভূপাল। আমার কাপড়ের দোকান আছে ওখানে। আমার মেয়ে এমবিবিএস করছে ভূপালেই, আর ও ইঞ্জিনিয়ারিং পড়তে চায়। আইআইটির অ্যাম্বিশন খুব ভালো কথা, কিন্তু এতে অনেক পরিশ্রম আছে, আর এর ফলটাও খুব মিষ্টি হয়। তাহলে আমরা কি? হ্যাঁ হ্যাঁ, জয় আজ থেকেই থাকতে পারে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ প্রফেসর সাহেব। এবার ভাড়ার কথাটা যদি বলেন। ভাড়ার কথা কি বলবো নীরজবাবু, যা ইচ্ছা হয় দেবেন। আমি তো খুশি যে একজন স্টুডেন্ট আমার বাড়িতে থাকতে আসছে, আর যদি আমি ওর পড়াশোনায় সাহায্য করতে পারি তাহলে আরো বেশি আনন্দ পাবো। থ্যাংক ইউ স্যার। আমার আর কি চাই প্রফেসর সাহেব? দেখুন, আমি বেশি পড়াশোনা করতে পারিনি, কিন্তু চাই যে আমার সন্তানরা খুব ভালো শিক্ষা পাক। আর ওই যে বলে, একজন ভালো অধ্যাপক মানে একজন ভালো ছাত্র, আর একজন ভালো ছাত্র মানে একজন ভালো নাগরিক, তাই না স্যার? এই ঘটনা জুন 2009-এর। এই আরেকটা ছেলে রবি, সে কে? ও আঙ্কেল। হ্যাঁ বাবা। আঙ্কেল, এ হচ্ছে রবি, আমার ক্লাসে পড়ে। নমস্কার আঙ্কেল। ভালো থেকো বাবা। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি ইউপিতে। আঙ্কেল, এর ফ্যামিলি ইউপিতে থাকে আর এ একা হোস্টেলে থাকে। তো ও কি এখানে আমাদের সাথে থাকতে পারে? নিশ্চয়ই বাবা। আমার তো আনন্দ হচ্ছে যে এখনো আমার 2জন ইয়াং ফ্রেন্ড হয়ে গেছে। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। সচিন, একাকিত্বের প্রশ্নই ওঠে না। একে তো মেডিটেশন সেন্টারে অনেক বন্ধু হয়ে গেছে, আর বাড়িতে একজন নয় 2জন স্টুডেন্ট থাকে। ওদের পড়াতে খুব আনন্দ হয় আমার। আমার চিন্তা করো না, আমি খুব ভালো আছি। ওয়াও ড্যাড, দ্যাটস গ্রেট। কিন্তু তাও তোমার জন্য তো চিন্তা হয় না? তোমার খাওয়া দাওয়া, তোমার ওষুধ। বাবা, ওষুধ যদি না খাই তাহলে ওপরে গিয়ে তোমার মায়ের বকা খেতে হবে আমাকে। মা তোমাকে খুব ভালোবাসতো না? আরে বাবা, যে ভালোবাসে সেই তো বকে। আমি কলেজে স্টুডেন্টদের বকতাম, আর বাড়িতে তোর মা আমাকে বকতো। আজকাল আমি এই 2টো ছেলেকে বকি, আর এইভাবে ভালোবাসার ধারা চলতেই থাকে। বাবা, আমি ওই আসলে ফোনে দাদু, আমাকেও দাও না। আচ্ছা আচ্ছা, 1 মিনিট ধরো বাবা, নাও। হ্যালো দাদু, তুমি নতুন স্টুডেন্টদের কি পড়াচ্ছ? আমি ওদের অঙ্ক করাই, সায়েন্স পড়াই। দুজনে ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে। কিন্তু দাদু, আমিও তো বুদ্ধিমতী, আমাকে কল্পনা চাওলার মতো অ্যাস্ট্রোনট হতে হবে। তুমি আমায় কেন পড়াও না? তুমি তো শুধু ওদেরই পড়াও। সোনা, তুমি এখানে চলে এসো, আমি তোমাকে নিশ্চয়ই পড়াবো। দাদু, তুমি এখানে
এখানে চলে এসো না, খুব মজা হবে। একদিন না একদিন নিশ্চয়ই যাব সোনা। ততদিন তুমি নিজের পড়াশোনা করে যাও। হুম। আর যখন তুমি অ্যাস্ট্রোনট হয়ে যাবে তখন তোমার দাদুকে তোমার স্পেসশিপে নিশ্চয়ই নিয়ে যাবে। ওকে দাদু, লাভ ইউ। ও আই লাভ ইউ টু সোনা। 3-4 মাস তো খুব ভালোই কেটেছিল। যখনই ওনাকে ফোন করতাম খুব খুশি মনে হতো। তারপর একদিন হঠাৎ কি এমন ঘটলো? বাবা জয় আর রবিকে বাড়ি থেকে বার করে দিলেন। কেন? ওই দুজন স্টুডেন্ট খুব খারাপ সঙ্গে পড়ে গিয়েছিল। ওরা বাবার ঘর থেকে কিছু জিনিসও চুরি করেছিল। এটা আপনি এখন বলছেন? ওই দুটো ছেলে জয় আর রবি, ওদের কোথায় পাবো? সেটা আমি জানি না স্যার, আমি তো ওদের দুজনকে চিনিও না। শুধু এইটুকুই জানি যে জুন 2009 ওরা বাবার কাছে আসে আর অক্টোবরে বাবা ওদের তাড়িয়ে দেয়। স্যার এটা চলছে 2010, পুরো 1 বছর হয়ে গেছে স্যার। ওরা দুজন 1 বছর পর প্রফেসর শাস্ত্রীকে মার্ডার করতে আসবে কেন? প্রতিশোধের আগুন কয়েক প্রজন্ম জ্বলতে থাকে দেব। এরা দুজন 1 বছর পর কেন এলো সেটা তো ওরাই বলবে, যদি ওরা প্রফেসর শাস্ত্রীকে খুন করে থাকে তবে। স্যার আমি বেশি তো জানি না, শুধু এইটুকানি জানি যে জয়ের বাড়ি ভোপালে। এই দুটো ছেলে 5 মাস আপনার বৃদ্ধ ও নিঃসঙ্গ বাবার সাথে ছিল, আর আপনি এদের ব্যাপারে কিছুই জানেন না। অবশেষে দিল্লি পুলিশ দুজন সাসপেক্টকে পেল, জয় আর রবি। সেই দুই স্টুডেন্ট যারা প্রফেসর শাস্ত্রীর বাড়িতে ছিল আর যাদের প্রফেসর শাস্ত্রী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ওই দুজন ছাত্র কি এমন করেছিল যে কারণে প্রফেসর শাস্ত্রীকে বাধ্য হয়ে এই কাজ করতে হয়েছিল? পুলিশ এই সময় ওই দুই যুবককে শুধুমাত্র সন্দেহ করছিল, ওদের বিরুদ্ধে কোনো পাকা প্রমাণ ছিল না। আর এমন কেউ ছিলও না যে পুলিশকে ওই দুই ছাত্রের সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে পারে।